নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করছি ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকেও আমরা একটা নতুন হট টপিক নিয়ে আলোচনা করব। সামনেই 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দির আন্দোলনের দীর্ঘ ইতিহাস নিয়ে আমি একটি আগে ভিডিও করেছিলাম। ভিডিওটি আপনারা ভালোবেসেছেন। ভিডিওটি যদি দেখতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্ট যে ঐতিহাসিক জাজমেন্ট দিয়েছিল, যেই জাজমেন্টের উপর ভিত্তি করে রাম মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে বা উদ্বোধন হতে চলেছে, তা আজকের ভিডিওতে দেখে নেব। রাম মন্দির আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ পাঠ হলো সুপ্রিম কোর্টের এই ভার্ডিক্ট, এবং এই ভিডিওটি কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্স এমনকি পলিটিতে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীরাম। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হতে চলেছে এ মাসের 22 তারিখ। তার ঠিক কয়েক বছর আগে 2019 সালে 9ই নভেম্বর সুপ্রিম কোর্ট এই অযোধ্যা ভার্ডিক্ট অর্থাৎ ঐতিহাসিক জাজমেন্ট দিয়েছিল বা রায়দান করেছিল। অযোধ্যা ভার্ডিক্ট অর্থাৎ এই জাজমেন্ট নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে কতগুলি টার্ম জানতে হবে, আর সেই টার্ম জানতে গেলে আমাদেরকে রাম মন্দির আন্দোলনের যে ইতিহাস, সেই ইতিহাসটিকে সাম আপ করতে হবে এক ঝলকে। তো প্রথমে ছোট করে তার ইতিহাস হচ্ছে কি, যে ভগবান রামের জন্মস্থান হলো অযোধ্যার ওই যেখানে আজকে মন্দির স্থাপন করা চলছে, আর এখানে নাকি একটি রাম মন্দির ছিল। কিন্তু 1528 সালে মুঘল সম্রাট বাবর যখন ভারতে এসেছিল বা সাম্রাজ্য স্থাপন করেছিল, সেই বাবরের একজন সেনাপতি সেই বাঁকি কী করেছিল, ওইখানে বাবরি মসজিদ তৈরি করা হয়েছিল। বলা হয় নাকি যে ওই রাম টেম্পলকে সে অর্থাৎ রাম মন্দিরকে ধ্বংস করে বা ভেঙে দিয়ে এই বাবরি মসজিদ স্থাপন করে। কিন্তু পরে ওই মন্দির বা মসজিদ নিয়ে হিন্দুরা কিন্তু তাদের আওয়াজ তুলতে শুরু করে। পরে হিন্দু সংগঠন ওই মসজিদের বাইরে রাম চাবুর্তা তৈরি করে এবং তার বাইরে পুজো করতে শুরু করে। পরে আরও একটি হিন্দু সংগঠন যার নাম হচ্ছে নির্ময়ী আখাড়া, তারা কিন্তু এই আন্দোলনে যোগদান করে এবং বলে যে আমরা ওখানে রাম মন্দির তৈরি করব। এইভাবে কিন্তু দীর্ঘ আন্দোলন বছর পরের বছর কিন্তু চলতে শুরু করে। এরপরে একটি মুসলিম সংগঠন আছে, যারা হচ্ছে প্রথম মুসলিম সংগঠন, যারা সুন্নি ওয়াকফ বোর্ড। এই সুন্নি ওয়াকফ বোর্ড বলে যে ওইটাতে যেহেতু মসজিদ ছিল তো ওটা আমাদেরকে দিয়ে দেওয়া হোক, আমরা এখানে আমাদের মসজিদের কাজকর্ম করব। কিন্তু এই যে হিন্দু আর মুসলিমের মধ্যে ব্যাপক টেনশন চলতে থাকে, এই কেস পুরো আদালতে চলে যায়। এই যে দীর্ঘ টানাপোড়েন চলছে, সেই নিয়ে কিন্তু সারা দেশ জুড়ে এই রাম মন্দিরের এফেক্ট কিন্তু ব্যাপকভাবে পড়তে শুরু করে। বারবার দাঙ্গা হয়, অনেক মানুষের প্রাণ যায়, রক্ত ঝরে, দোকান ঘর জ্বালিয়ে দেওয়া হয় শুধুমাত্র এই ধর্মের টানাপোড়েনের জন্য। এমনকি এখানে আবার রাজনৈতিক দলগুলি তাদের ইনভলভমেন্ট বাড়ায়। 1991 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের সরকার কিন্তু এই টোটাল যে এই এরিয়াটাকে দেওয়া হয় একটি ট্রাস্টকে, যে ট্রাস্টের নাম হচ্ছে রাম জন্মভূমি ন্যাস নামে। পরে 1992 সালে হিন্দু কর সেবকরা জোর করে বাবরি মসজিদকে ধ্বংস করে দেওয়া হয়, আর তার ফলেও কিন্তু সারা ভারত জুড়ে ব্যাপক দাঙ্গা লাগে। শুধু তাই নয়, মুম্বাইয়ে ব্যাপক দাঙ্গা হয় এবং কি মুম্বাইয়ে সিরিয়াল ব্লাস্ট হয়, হাজার হাজার মানুষ কিন্তু এখানে প্রাণ হারায়। তারপরে এই কেস যায় এলাহাবাদ হাইকোর্টে। এলাহাবাদ হাইকোর্ট 2010 সালে একটি রায়দান করে, আর সেই রায়দানে কোনো পক্ষ কিন্তু খুশি ছিল না, তারা যায় সুপ্রিম কোর্টে। আর আজকের ভিডিও এখানেই সুপ্রিম কোর্টের রায়দান নিয়ে। তো তার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে জায়গাটা নিয়ে অর্থাৎ যে জমিটা নিয়ে বা যে স্থানটা নিয়ে ঝামেলা, তার পরিমাপ কত। টোটাল যে এরিয়া, সেই টোটাল এরিয়াটা হলো 67 একরের, আর তার মধ্যে যেটা ডিসপুটেড ল্যান্ড অর্থাৎ যেখানে ঝামেলা, সেটা হচ্ছে 2.77 একরের, অর্থাৎ 2.5 বিঘা সমান 1 একর। অর্থাৎ টোটাল যে জমিটা, সেই জমিটা আমাদের হিসাবে ওই 7-8 বিঘের মতো। তো এখন এলাহাবাদ কোর্ট কি বলল? এলাহাবাদ কোর্ট 2010 সালে 3টে শেয়ারে পুরো জাজমেন্টটা দেয় যে টোটাল জমিটা 3টে শেয়ারে ভাগ হবে। প্রথম যে সেন্ট্রাল যে পার্টটা অর্থাৎ যেখানে রাম মূর্তিটা রাখা হয়েছিল, সেটা যাবে কোথায়? সেই পার্টটা রামলালার, অর্থাৎ রামলালার যে ট্রাস্ট আছে অর্থাৎ রাম জন্মভূমি ন্যাস, তাকে দেওয়া হবে। অর্থাৎ এটি যাবে হিন্দু সংগঠনের হাতে। আর বাইরে যে রাম চাবুর্তা তৈরি হয়েছিল আর সীতা রসে বলে একটা মন্দির ছিল, সেটা যাবে কার কাছে? সেটা যাবে নির্ময়ী আখড়া অর্থাৎ আরও একটি হিন্দু সংগঠনের হাতে। আর বাকি যে পার্টটা থাকবে, সেই পার্টটা যাবে সুন্নি ওয়াকফ বোর্ড অর্থাৎ মুসলিম সংগঠনের হাতে। কিন্তু এই যে একটা জমি যেটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে,
তাই নিয়ে কিন্তু কনফিউশন তৈরি হয়েছে। যদিও কোর্ট বলেছিল যে তিনটে এই যে জমি দেওয়া হচ্ছে এরা তিনটি সংস্থাকে, তারা নিজেদের মতো করে তারা স্ট্রাকচার তৈরি করতে পারবে, কিন্তু আলাদা আলাদা রাস্তা থাকবে। কিন্তু যত একটা জায়গাতে আলাদা আলাদা রাস্তা থাকুক, যেহেতু একটা সেনসিটিভ বিষয়, হিন্দু মুসলিমের একটা সাম্প্রদায়িক যেখানে ইস্যু আছে, সেখানে কিন্তু একই জায়গায় যদি তিনটে স্ট্রাকচার তৈরি করা হয় তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আগামী দিনে কিন্তু ঝামেলা লাগতে পারে। আর এই নিয়ে কিন্তু তিন পক্ষই খুশি ছিল না, তিন পক্ষ চলে যায় সুপ্রিম কোর্টে। আর সুপ্রিম কোর্টে 11 সালে এই কেস যায়, আর 2017 সাল থেকে কিন্তু এর হেয়ারিং শুরু হয়। কিন্তু 2019 সালে পুরো মোড় ঘুরে যায়। 2019 সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় জাস্টিস রঞ্জন গগৈয়ের বেঞ্চে এই মামলা যায়, এবং এই মামলাতে 5জন জাজের একটা সাংবিধানিক বেঞ্চ অর্থাৎ কনস্টিটিউশনাল বেঞ্চ কিন্তু তৈরি হয়, যেখানে 40 দিন টানা শুনানি চলতে থাকে। এবং 7ই নভেম্বর 2019 সালে হিস্টোরিক্যাল জাজমেন্ট দেয় এই সুপ্রিম কোর্ট। এখন এই যে 5জনের কনস্টিটিউশনাল বেঞ্চ অর্থাৎ সাংবিধানিক বেঞ্চ তৈরি করা হয়েছিল, সেখানে কোন কোন বিচারপতি ছিলেন? সেখানে ছিলেন তখনকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস রঞ্জন গগৈ, আর ছিলেন সুপ্রিম কোর্টের একজন সিনিয়র বিচারপতি জাস্টিস অশোক ভূষণ, আর ছিলেন জাস্টিস এস বোবদে, যিনি পরবর্তী দিনে কিন্তু আমাদের দেশের প্রধান বিচারপতি হয়েছিলেন, আর ছিলেন জাস্টিস DY চন্দ্রচূড়, যিনি বর্তমানে ভারতের প্রধান বিচারপতি, আরেকজন ছিলেন যিনি হলেন জাস্টিস আব্দুল নাজির। আর এই 5জন বিচারপতি তারা যে রায় দিয়েছেন তারা কিন্তু 5-0 রায় দিয়েছিলেন, অর্থাৎ সবাই একমত হয়েছিলেন। এখানে কিন্তু কোনো রায়ের কিন্তু দ্বিমত ছিল না। সাধারণত দেখা যায় যে যখন কোনো বড় রায় দেওয়া হয় সেখানে একটা কেউ 2জন সাপোর্ট করে, কেউ 3জন সাপোর্ট করে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু 5জনই কিন্তু একমত হয়ে অর্থাৎ এক হয়ে এই জাজমেন্ট দিয়েছিলেন। কেউ কিন্তু বিপক্ষ মত কিন্তু বা বিরুদ্ধ মত কিন্তু প্রকাশ করেননি। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা যখন জাজমেন্ট দিলেন তার আগে তারা কি অবজারভেশন দিয়েছিলেন, যেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মহামান্য সুপ্রিম কোর্ট বলে যে নির্ময়ী আখড়া যে হিন্দু সংগঠন যারা দাবি করছিল যে ওই ল্যান্ডটা আমাদেরকে দিয়ে হোক, কিন্তু এই নির্ময়ী আখড়ার সাথে রাম মন্দিরের কোনো যোগাযোগ নেই, তাই তারা কিন্তু কোনো প্রকারে ক্লেম করতে পারে না। তাই সুপ্রিম কোর্টে নির্ময়ী আখড়াকে পুরো বাদ দিয়ে দেয়, বলে এর কোনো লেনা দেনা নাই। ঠিক সেই রকমই আরও একটি মুসলিম সংগঠন যে হলো শিয়া ওয়াকাফ বোর্ড, শিয়া ওয়াকাফ বোর্ড সুন্নি ওয়াকাফ বোর্ডের মতো বলছিল যে ওই জায়গাটা আমাদের, কিন্তু সুপ্রিম কোর্ট বলে দেয় যে শিয়া ওয়াকাফ বোর্ডেরও কিন্তু এখানে কোনো ক্লেম নেই। এদের কিন্তু এই মসজিদের সাথে কোনো লেনাদেনা নাই, শুধুমাত্র কাদের লেনাদেনা আছে সে হলো সুন্নি ওয়াকফ বোর্ডের। এরপরে সুপ্রিম কোর্ট আরও একটি কথা বলে যে বাবরি মসজিদে তৈরি করা হয়েছিল, ইতিহাস বলছে কিন্তু যে বাবরি মসজিদ কোনো ভ্যাকেন্ট বা খালি জায়গার উপরে তৈরি করা হয়নি, অর্থাৎ বাবরি মসজিদে তৈরি করা হয়েছে, অর্থাৎ ওই জায়গাতে আগে কোনো না কোনো স্ট্রাকচার ছিল, অর্থাৎ বাবরি মসজিদ খালি জায়গার উপরে তৈরি করা হয়নি, তার আগেও কিন্তু অনেক কিছু একটা ছিল। সুপ্রিম কোর্ট আরও বলে যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট অনুযায়ী বলছে যে এই যে বাবরি মসজিদ বা রাম টেম্পল যাই বলি না কেন, তার নিচে ধ্বংসাবশেষ অর্থাৎ খুঁড়ে যা পাওয়া গেছে সেখানে কিন্তু যে স্ট্রাকচার পাওয়া গেছে সেই স্ট্রাকচার কিন্তু নন ইসলামিক, অর্থাৎ কোনো মুসলিম সংগঠন বা মুসলিম ধর্মের কোনো স্ট্রাকচার কিন্তু ওখানে পাওয়া যায়নি। যে স্ট্রাকচারটা পাওয়া গেছে সেই স্ট্রাকচারটা কিন্তু একটা মন্দিরের স্ট্রাকচার, কিন্তু এটাও কিন্তু শিওর নয় যেটা কি মন্দির, অর্থাৎ হিন্দু মন্দির বা জৈন মন্দির বা বৌদ্ধ মন্দির, এটাও কিন্তু জানা যায়নি। তবে এটা ঠিক যে স্ট্রাকচারটা পাওয়া গেছে সেই স্ট্রাকচারটা কিন্তু কোনো ইসলামিক স্ট্রাকচার নয় বা মুসলিম ধর্মের কোনো স্ট্রাকচার নয়, তার যা প্রমাণ বলছে। সুপ্রিম কোর্ট আরও বলছে যে হিন্দুরা যেহেতু অনেক বছর ধরে কয়েকশো বছর ধরে ওখানে পূজা অর্চনা করে আসছে, তাই বুঝে নিতে হবে যে ওই যে নিচে যে মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে সেটা যে ধর্মের হোক না কেন সেখানে কিন্তু হিন্দুদের কোনো একটা কানেকশন ছিল, তাই তারা কয়েকশো বছর ধরে ওখান থেকে পুজো করে আসছে। সুপ্রিম কোর্ট এই অবজারভেশন দেয়। আর এই অবজারভেশনের পরে সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছিল, যা ঐতিহাসিক রায়, যার ভিত্তি করে আজকে রাম মন্দির তৈরি হচ্ছে। সুপ্রিম কোর্ট এই রায়েতে বলেছিল যে টোটাল যে ডিসপুট ল্যান্ডটা আছে অর্থাৎ 2.77 একর, এই 2.77 একর পুরোটাই কিন্তু রামলালা, এখানে রামলালাকে একটা ক্যারেক্টার হিসাবে ধরা হয়েছে। ভারতীয় বিচার ব্যবস্থায় কিন্তু কোনো ধর্মীয় কোনো ব্যক্তিকে বা প্রফেটকে বা কোনো গডকে বা লর্ডকে কিন্তু একজন ক্যারেক্টার হিসাবে ধরা হয়। আর তাই
যেহেতু এই ডিসপুটেড ল্যান্ড পুরোটাই কিন্তু রামলালার, তাই তার মন্দির তৈরি করার জন্য এই ল্যান্ড দেওয়া হয় রাম জন্মভূমি ন্যাজ নামক সংগঠনকে। সুপ্রিম কোর্ট আরও বলে যে সেন্ট্রাল গভর্নমেন্টকে নির্দেশ দেয় যে 3 মাসের মধ্যে একটা কমিটি তৈরি করতে হবে বা একটা ট্রাস্ট তৈরি করতে হবে এই রাম মন্দিরকে তৈরি করার জন্য, অর্থাৎ ফেলে রাখা চলবে না, কাজ কিন্তু দ্রুত শুরু করতে হবে। সুপ্রিম কোর্ট আরও বলে যে যেহেতু এটা মন্দির আর মসজিদের একটা সমস্যা, তাই এক পেশে নয়, কি বলে যে জমিটা রামলালার জন্য দেওয়া হলো অর্থাৎ 2.77 একর, তার প্রায় দ্বিগুণ অর্থাৎ 5 একর জমি অযোধ্যার মধ্যে কোনো একটা প্রমিনেন্ট জায়গায় অর্থাৎ ভালো জায়গায় কাকে দিতে হবে? সুন্নি ওয়াকফ বোর্ডকে। কী জন্য দিতে হবে? যাতে তারা মসজিদ তৈরি করতে পারে, অর্থাৎ একদিকে রাম মন্দির হবে, অন্যদিকে মসজিদও হবে। সুপ্রিম কোর্ট আরও কি বলে যে বাবরি মসজিদে ধ্বংস করা হয়েছিল, এটা কিন্তু একটা এক্সট্রিম ভায়োলেন্স, অর্থাৎ এটা জঘন্য একটা হিংসা এবং এটা একটা অন্যায়, তাই এই অন্যায়ের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু শাস্তি পাওয়া উচিত। তাই সুপ্রিম কোর্ট বলে এই অন্যায়ের সঙ্গে যারা যুক্ত তাদের বিচার করতে ক্রিমিনাল বেঞ্চে প্রসিডিং চলবে, অর্থাৎ যেহেতু এটা সিভিল কোর্টে তার ক্রিমিনাল কোর্টের বিচার হতে পারে না, তাই তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কোর্টে বিচার হবে। তার ফলে যারা দোষী সাব্যস্ত হবে তাদের কিন্তু শাস্তি হবে। সুপ্রিম কোর্ট কিন্তু এই পজিটিভ দিকও কিন্তু দেয়, অর্থাৎ এই যে সমস্ত ভার্ডিক্ট দিয়েছে সুপ্রিম কোর্ট সেটা কিন্তু যথেষ্ট ক্রিটিক্যাল। এই রায়দান থেকে বোঝা যাচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু যে হিস্ট্রির উপর দাঁড়িয়েছে, যে কে কারা তৈরি করেছিল, আগে কী ছিল সেটাকে দেখেছে, তার সাথে সায়েন্সকে দেখেছে। সায়েন্স কী দেখেছে? যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কী বলছে সেই রিপোর্ট দেখেছে, তার সাথে আনবায়াসড একটা জাস্টিস দিয়েছে, অর্থাৎ কোনো পক্ষপাতিত্ব করেনি। কারণ অ্যাকচুয়ালি ডিসপুটেড ল্যান্ডটাকে রামলালাকে দিয়েছে, আর তার থেকে ডবল পরিমাণের জমি দিয়েছে কাকে? বাবরি মসজিদকে। অর্থাৎ সুপ্রিম কোর্ট চায় যে রাম মন্দির হোক, আবার বাবরি মসজিদও তৈরি হোক। আর কি করেছে সুপ্রিম কোর্ট? কিন্তু একটা পজিটিভ জাজমেন্ট দিয়েছে যে এক পক্ষকে খুশি করব, অন্য পক্ষকে খুশি করব না, তা নয়, দিতে হবে। সুপ্রিম কোর্ট আবার বাবরি মসজিদকে বলেছে অন্যায়, অর্থাৎ বাবরি মসজিদ যারা ধ্বংস করেছিল তারা কিন্তু অন্যায় করেছে। এখানেও কিন্তু একটা পজিটিভ দিক কিন্তু সুপ্রিম কোর্ট তুলে ধরেছে। আর সুপ্রিম কোর্ট কিন্তু ওই যে টোটাল যে জমিটাকে, যেটা এলাহাবাদ হাইকোর্ট করেছিল, ওই যে 3 ভাগে ভাগ করে দিয়েছিল বা 2 ভাগে ভাগ করেছিল, সেটা কিন্তু করেনি। তারা কি বলেছে? এর থেকে অন্য জায়গায় বাবরি মসজিদের জন্য জমি দেওয়া হবে। কারণ সুপ্রিম কোর্ট বুঝেছে যদি ওটাকে ভাগ করে দেওয়া হয়, ওখানে যদি আলাদা আলাদা স্ট্রাকচার তৈরি হয়, তাহলে আগামী দিনে ওখান থেকে আবার সমস্যা হবে, আবার সাম্প্রদায়িক দাঙ্গা লাগতে পারে। তাই আগামী দিনে যেন পুরো পরিষ্কার হয়ে যায়, কোনো ঝামেলা না হয়, সেজন্য পুরো পৃথক করে দিয়েছে। সুপ্রিম কোর্ট এটাও লক্ষ্য রেখেছে যে যদি এমন আমরা রায়দান করি তাতে কিন্তু আবার সমস্যা হতে পারে, কোনো পক্ষের কিন্তু সেটা পছন্দ না হতে পারে, তাহলে রিভিউ পিটিশন হবে, আবার কিন্তু এটা চলতে থাকবে। তাই সুপ্রিম কোর্ট চেষ্টা করছে এমন রায় দিই যাতে আমাদের এখানেই পুরোটা বিষয়টা সমস্যাটা সমাধান হয়ে যায় এবং 2 পক্ষই কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করে। আর তার ফলও কিন্তু দেখা গেছে 2 পক্ষই কিন্তু বিষয়টাকে অ্যাকসেপ্ট করেছে। শুধু তাই নয়, পুরো ভারতীয়রা এটাকে কিন্তু পজিটিভলি অ্যাকসেপ্ট করেছে। আর কি সুপ্রিম কোর্ট এই রায়দানের সময় বলেছিল যে এই রায়দান কিন্তু সবারই জন্য, তাই এর থেকে কিন্তু যেন আর রায়ট বা দাঙ্গা না লাগে বা মানুষের যেন ক্ষতি না হয়, এই রায় বেরোনোর পরে যাতে কোনো আর ঝামেলা বা আমাদের দেশে না হয়। কিন্তু দেখা যায় যে যখন এই রায় বেরোলো, হিন্দুরা তো এই রায়টাকে অ্যাকসেপ্ট করে, তারা বলছে আমাদের পক্ষেই গেছে, কারণ আমাদের রাম মন্দির তৈরি হবে। অন্যদিকে মুসলিম সংগঠন অর্থাৎ সুন্নি ওয়াকফ বোর্ড কিন্তু তারা বলেনি যে আমাদের এটা পছন্দ হয়নি, তারা হয়তো কম পেয়েছে কিন্তু তারা কিন্তু বলেছে আমরা রিভিউ পিটিশন করব না। তারাও চাইছে এই সমস্যার সমাধান হোক। অনেক মন্দির মসজিদের ঝামেলা হয়েছে, এরপর দেশ আর মন্দির মসজিদের ঝামেলার জন্য রক্ত না ঝরে, মানুষের যেন ক্ষতি না হয়, রাম মন্দির তৈরি হয়ে যাক। ভগবান রাম আমাদের উপরে আসে সবসময়, তিনি আমাদের আরও শক্তি দেন, এমনকি কিছুদিনের মধ্যে মসজিদও তৈরি হবে। আল্লাহও আমাদের উপরে সবসময় আশীর্বাদ করতে থাকুন। আর ভারতীয় রাজনীতি থেকে ধর্ম বাদ যাক, ধর্মের ঘরে আগামী দিনে মানুষ যাতে ভাই হয়ে ভাইকে না মারে, ভাই হয়ে ভাইয়ের রক্ত নিয়ে না খেলে, অর্থাৎ আমরা একই বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান আমরা সবসময় ভাই হয়ে থাকি। ভারতবর্ষের এই সাম্প্রদায়িক সম্প্রীতি দীর্ঘদিন অটুট থাকুক। এরপর আগামী দিনে ধর্ম থেকে রাজনীতি বেরিয়ে এসুক। রাজনীতি হোক কিসের উপরে? বেকারত্বের উপরে, দ্রব্যমূল্যের বৃদ্ধির উপরে, কৃষকের ফসলের দামের উপরে, শ্রমিকের ঘামের উপরে, অর্থনীতির উপরে, শিল্প স্থাপনের উপরে, পরিবেশ বাঁচানোর উপরে, তবে আমাদের দেশ আরও এগিয়ে যাবে। যতই ধর্মের নেশা আমাদেরকে ধরবে ততই কিন্তু আমাদের দেশ পিছিয়ে যাবে। এই হলো আজকের ভিডিও। ভগবান রামকে প্রণাম জানিয়ে ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।